হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, ধনতেরাসের দিন। সকল বন্ধুদেরকে জানাই ধনতেরাসের প্রীতি শুভেচ্ছা। আর আজকে একেবারে নিরামিষ রান্না করেছি, পোস্ত আর সয়াবিন। সব ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এবার লাঞ্চ বক্সে ভরে দেব। আর মেয়ে চলে গেল স্কুলে, এবার ছেলেকে রেডি করব। আর দীপাবলি উপলক্ষে ছেলের ক্লাসে একটি ড্রামা আছে, তো ওতেও দেবতা সাজবে, মানে একদল অসুর হবে আর একদল ঠাকুর সাজবে। ওই জন্য সাদা ধুতি, মালা, পলা সব পরে যেতে বলেছে। আর দেখুন, স্নান টান করিয়ে দিয়েছি, তবু ওর ভালো করে এখনও ঘুম ছাড়েনি। এবার মালা আর মুকুটটা পরতে বাকি আছে। ব্যাস হয়ে গেছে। এবার একটি টিপ পরাবো আর ওপর থেকে একটি কোট পরিয়ে দেব, কারণ গাড়ি করে যাওয়ার সময় ওর ঠান্ডা লেগে যেতে পারে। এত সকাল। আর এই যে দেখুন, কোট পরিয়ে দিয়েছি আর সামনে বোতাম, তোর খুলতেও সুবিধা হবে। আর আজকে মনে হয় মেয়ের পাসপোর্টটি আসবে, কারণ গতকাল মেসেজ এসেছে। কিরে মা, পাসপোর্ট পেলি? পাসপোর্ট পেলি? যে কি করলি পোস্টম্যানের কাছে? যে বল না, কি করলি? পোস্টম্যানের কাছে সাইন সাইন করতে হলো? তোর ডায়েরিতে কিছু লিখলো, মানে তার নাম আর ফোন নাম্বার দিয়ে দিল। তুই কি চেঞ্জ করবি না? আমি এই যে তুমি বসতে দাও না। 2 মিনিট বসবি, হাত পাটা ধো, চেঞ্জ কর, তারপরে তো বসবি। ওঠ মা, ওঠ। 2 মিনিটস। আর সকাল থেকে আমি ভিডিওই করিনি। আর আজকে যেহেতু ধনতেরাস, একটিবার বাজার যাব বলে রেডি হয়ে বসে আছি। কারণ প্রতি বছর আজকের দিনে কিছু কিনি না কিনি, ঝাড়ুটা কিনি। আর এরই মধ্যে দেখছি হালকা বৃষ্টি নেমেছে। আর হাজবেন্ডের কথাবার্তা শুনে রীতিমতো আমি ভয় পেয়ে গেছি। দাঁড়ান, আগে পুজোর থালাটা সাজিয়ে ফেলি, সন্ধ্যে 6:30টার মধ্যে পুজো করতে হবে। এখন 4:45টার মতো বাজে। জানি না আজকে আবার ঝাড়ু কিনতে যেতে সময় পাবো কি না। আজকে স্নান টান করে ঠাকুর ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র মেজে সব রেডি করে রেখেছিলাম, যাতে এখন সময়টা পাই। কিন্তু যেই পাসপোর্টটা হাতে পেয়েছে, হাজবেন্ড বসে পড়েছে টিকিট কাটতে। সত্যি কিনা মজা করছে আমি নিজেও জানি না। বলেছিল স্কুল থেকে এসে আমাকে বাজারে নিয়ে যাবে, কিন্তু সে এখন বসেছে টিকিট কাটতে। সত্যি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখি কি হয়। আর এই যে সেই চন্দনের ধূপটি, যেটি আমরা মহীশূর থেকে কিনেছিলাম, খুব সুন্দর চন্দন চন্দন গন্ধ। আর মোমবাতিটা দেব তুলসী তলায়। আর এই যে দেখুন, পুজোর জন্য আগে থেকে শনপাপড়ি, খেজুর সব কিনে নিয়ে এসেছিল। কিন্তু সত্যি যদি যা হয়, প্যাকেটটা আর কাটবো না, কারণ শনপাপড়ি খুব তাড়াতাড়ি না খেলে শক্ত হয়ে যায়। আজকে শুধু খেজুর দিয়েই পুজো দিয়ে দেব। আমি ঠাকুরের থালাটা রেডি করে সত্যি প্যাকিং করতে বসে পড়েছি। প্যাকিং করে তারপরে পুজো করব। আসা যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে, শুধু হোটেলটি বুক করতে বাকি আছে। কিন্তু একটু প্রবলেম দেখা দিচ্ছে, কিছুতেই হচ্ছে না। আর হোটেল যদি বুক না হয়, তাহলে আর যাওয়া হবে না। কারণ এয়ারপোর্টে ইমিগ্রেশন চেকিংয়ের সময় প্রথমে রিটার্ন টিকিট আর হোটেল বুকিং আগে দেখবে। আর তবুও আমি প্যাকিং করতে বসে পড়েছি, যদি বুক হয়ে যায়। আর আজকে দুপুর 2টোর সময় পোস্টম্যান এসেছিলেন পাসপোর্ট দিতে, কিন্তু মেয়ে স্কুলে ছিল, তো ওর সাইন না হলে তো পাসপোর্টটা দেবে না। ওই জন্য ফোন নাম্বার দিয়ে গিয়েছিলেন। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় পোস্টম্যানের সাথে দেখা করে পাসপোর্ট নিয়ে এসে এরকম সব কাণ্ড। মানে গরম গরম পাসপোর্ট হাতে পেয়ে টিকিট কেটে বাইরে দেশে ঘুরতে যাওয়া আমি ভাবতেই পারছি না। এবার আমি পুজো করব না রান্না করব না বাসন ধুবো প্যাকিং করব, আমি কিছুই ঘের খুঁজে পাচ্ছি না।
এখন আবার তাড়াতাড়ি করে আক্কাকে ফোন করে ডাকলাম, তুমি 7টার মধ্যে এসো, তোমার পাওনা গন্ডা তোমাকে বুঝিয়ে দিই। আক্কা ফোন করতে আক্কাও বিশ্বাস করছে না, তুমি তো আমাকে সকালে কিছু বললে না। আমি বলছি আমিই জানি না, আর আমি তোমাকে কি করে বলবো, আমি এই জানলাম। যাই হোক, আক্কার জন্য শাড়ি আর 4,400 টাকা রাখলাম। আক্কার বেতন 2,200 টাকা, আর বোনাস 1 মাসের পুরোটি দিতে হয়। আর এখন প্রায় 7টার মতো বাজে, মেয়েকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর আজকে আলু সেদ্ধ আর ভাত করেছি রাত্রের জন্য। আর এদিকে আক্কাও চলে এসেছে। আর দেখুন, আক্কা যে শাড়িটি পরে এসেছে বিগত 3 বছর আগে আমি দিয়েছিলাম। সবারই শাড়ি পরে পরে আক্কা কাজে আসে, আর আমার দেয়া শাড়ি পরে আক্কা কাজে আসে না। এবছর আমি বলেছিলাম মজা করে, তোমাকে আমি আর শাড়ি দেব না, কারণ তুমি তো আমার শাড়ি পরোই না। বলবে না গো, তুমি না ভালো ভালো শাড়ি দাও, আর ওগুলো কাজে পরে আসার জন্য নয়, বাইরে গেলে আমি পরি। আর দেখুন, ধনতেরাস এই নূপুরগুলি আক্কা গড়িয়েছে, আমাকে এসেই দেখালো। তামিলরা খুব মোটা মোটা নূপুর পরে। আর হাজব্যান্ডও আমার জন্য দারুণ একটি গিফট নিয়ে এসেছে, এই মাত্র দিল, ঠিক আক্কার আসার আগে। ভিডিও করেছি, কিন্তু আজকে আর শেয়ার করলাম না। দেখি সময় পেলে অন্য একটি ব্লগে করব, তা না হলে করব না। দাঁড়ান, আক্কাকে ভালো করে টাকাটা বুঝিয়ে দিই, যে বেতনও দিয়ে দিয়েছি, আর মাস তো এখনও শেষ হয়নি, ওই জন্য বুঝতে পারবে না। আর আক্কার শাড়িটি না খুব পছন্দ হয়েছে, হাজব্যান্ড নিজে পছন্দ করে নিয়ে এসেছে 2-3 দিন আগে। এখানে এগুলিকে পাট্টে শাড়ি বলে, আর তামিলরা এরকমই শাড়ি পরতে বেশি পছন্দ করে। আক্কাকে জিজ্ঞাসা করছি কোনটা ব্লাউজ পিস বলো তো আক্কা ওটাই দেখছে। এই প্রথমবার আজকের দিনে শাড়ি দিচ্ছি, তা না হলে প্রতি বছর কালী পুজোর দিনে শাড়ি, মিষ্টি, এই বোনাস সব কিছু দিই। কষ্ট হয়েছে আক্কা। এখন 8:30টার মতো বাজে, আমরা রেডি হয়ে গেছি, আর মেয়ে প্রদীপগুলোকে নিভোচ্ছে। এখানে বলে ফুঁক দিয়ে প্রদীপ নিভোতে নেই, সলতেটাকে নিচে নামিয়ে দিতে হয়, তাহলে নিজে নিজেই নিভে যাবে, কিন্তু ফুঁক দিয়ে মোটেও নিভোতে নেই। আর আমাদের গাড়িও চলে এসেছে, আর এত কম সময়ের মধ্যে প্যাকিং করে ঘর গুছিয়ে বেরোনো খুবই কষ্টকর। যাই হোক, ঠাকুরকে ডেকে চলে এসেছি এয়ারপোর্টে, আর এখন 9:30টার মতো বাজে, আর আমাদের 11:45-এ ফ্লাইট আছে। আর আমরা প্রথমে যাব সিঙ্গাপুর, তারপরে সকালবেলায় সিঙ্গাপুর থেকে যাব ব্যাংকক। আর আমাদের এয়ারপোর্টটা কাছে বলে এত অল্প সময়ের মধ্যে টিকিট কেটে বেরোতে পারলাম, দূরে এয়ারপোর্ট হলে সম্ভবই হতো না। তাছাড়া থাইল্যান্ডের ভিসা এখনও পর্যন্ত 1 মাস ফ্রি আছে, ভিসার ঝামেলাটা নেই। কোভিডের পর থেকে ভারতবাসীর জন্য ভিসা ফ্রি করে দিয়েছিল থাইল্যান্ড সরকার। আর এখানে হাজব্যান্ড মেয়ের স্কুলের ক্লাস টিচারকে ফোন করছে, কেননা আমাদের কদিন স্কুলটি ছুটি হবে, আর এখানে একদিনও ছুটি করলে স্কুলের ক্লাস টিচারকে ইনফর্ম করতে হয়। এবার আমি দেবরাজের ক্লাস টিচারকে ফোন করে জানাবো যে দেবরাজের কদিন স্কুলটি ছুটি হবে। যাই হোক, আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আর আমরা 7 কিলো করে মোট 28 কিলো লাগেজ নিয়ে যেতে পারবো। তো আমাদের টোটাল 27 কিলো 800 গ্রাম হয়েছে, মানে 200 গ্রাম কম 28 কিলো। কিন্তু থাইল্যান্ড থেকে ফেরার সময় এক একজনের 25 কিলো করে আমরা নিয়ে আসতে পারি, মানে আমরা 100 কিলো লাগেজ নিয়ে আসতে পারি, কিন্তু যাবার সময় 7 কিলোর বেশি নিয়ে যাওয়া চলবে না। আর আমাদের কোয়েম্বাটুর থেকে ডিরেক্ট ফ্লাইট নেই, ওই জন্য আমাদের পৌঁছতে একটু দেরি হবে, কারণ প্রথমে আমরা 4 ঘন্টা জার্নি করে সিঙ্গাপুর যাব, তারপরে ওখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করে যাব ব্যাংককে। কিন্তু চেন্নাই থেকে ডিরেক্ট ছিল, আর কোয়েম্বাটুর থেকে যদি ডিরেক্ট যাওয়া যেত তো আমাদের খরচাটাও কম হতো। যাই হোক, এবার আমাদের মেন কাজ ইমিগ্রেশন চেকিং করা। চলুন যাওয়া যাক। আর ইমিগ্রেশন চেকিংয়ের সময় ফোন করা মোটেও অ্যালাউ নেই, ওই জন্য আমি এবার ভিডিওটি বন্ধ করব।
ব্যাস আমাদের মেন কাজ ছিল ইমিগ্রেশন চেকিং করা, ওটাও হয়ে গেছে। এবার একটু বসবো। আর এখন প্রায় 1.5 ঘন্টার মতো বাকিও আছে আমাদের ফ্লাইটের। আর কয়েক ঘন্টা আগেও আমরা জানতাম না যে আমরা ঘুরতে যাচ্ছি, আর এখন আমরা বসে আছি এয়ারপোর্টে। আমরা কেউ ভাবতে পারছি না। আমাদের গাড়ির টাইম ছিল 11:45, কিন্তু আধা ঘন্টা লেট। আর আমরা সিঙ্গাপুরে নামবো সকাল 6:30 থেকে 7টার মধ্যে, কিন্তু তখন আমাদের ইন্ডিয়ার টাইম হবে ওই 4টে থেকে 4:30-এর মধ্যে। সিঙ্গাপুরের টাইমটা আমাদের ইন্ডিয়ার টাইম থেকে ওই 2.5 ঘন্টা আগে চলে। তার মানে আমাদেরকে রাতটাও একটু কমই জাগতে হবে। 4 ঘন্টার মধ্যে আমরা সকাল পেয়ে যাব। আর এখন 12:15, যা ঘুম পাচ্ছে আমাদেরকে। আর প্লেনের ভেতরে ঘুমানো খুব কষ্ট। আর তাড়াতাড়ি করে বালিশটাও নিয়ে আসতে ভুলে গেছি। আমরা এখনও আমাদের ভারতের মাঝ আকাশে। আর 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা চলে যাব সিঙ্গাপুরে। দেখুন চলে এসেছি সিঙ্গাপুরে। আর এখন সকাল 6:30 মতো বাজে, কিন্তু ইন্ডিয়ার টাইম এখন 4:10। জানেন, আমাদের প্রথম ট্রিপ ছিল মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। সালটা ছিল 2012। মেয়ের তখন 4-5 বছর বয়স হবে। জায়গাটা খুবই ভালো, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের ওখানে। আরও একটিবার আসার ইচ্ছে আছে, কারণ দেবরাজ তো আসেনি। আর মাঝে মধ্যে ফটো দেখে দেবরাজ কাঁদে। আর এই যে দেখুন, এই প্লেনটাই করেই আমরা এসেছি। আর এই প্লেনটির নাম স্কুট। এই প্রথমবারই চাপলাম এই প্লেনটিতে। আগের বারে আমরা এয়ার এশিয়ায় করে এসেছিলাম। এয়ার এশিয়ার ভাড়াটা একটু কম হয়, কিন্তু কোয়েম্বাটুর থেকে এয়ার এশিয়ার ফ্লাইটটা নেই। ওই জন্য এই স্কুট গাড়িটায় করে এলাম। আর সিঙ্গাপুরের এয়ারপোর্টটি দেখুন, দারুণ করে সাজিয়েছে। গোটা এয়ারপোর্টটিতে ম্যাট পাতা আছে, ওই জন্য নিচেটা আরও বেশি দেখতে ভালো লাগছে। দেখুন, এই স্কুট গাড়িটি করে এবার আমরা যাব। আর এই গাড়িটি খুবই বড়। প্রথমবার এত বড় গাড়িতে আমরা চাপবো। 3 রয়ের সিট। এমনিতেই আমরা 2 রয়ের সিটে প্লেনে চেপেছি, আর এই প্লেনটিতে আবার 3টি করে আছে। যাই হোক, চলুন, এখন 8টার মতো বাজে। আমাদের গাড়ির টাইম হয়ে গেছে। চলুন যাওয়া যাক। দেখুন গাড়িটি কত বড়। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখাই যাচ্ছে না, এত বড়। এখন 8টার মতো বাজে, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিছুতেই চোখ চাইতেই পারছি না। প্লেনটা উপরে উঠলে একটু ঘুমিয়ে পড়ব, কারণ ওঠার সময় আবার সিটটাকে হেলানো চলবে না। এখন 10টার মতো বাজে। আমরা এখন ব্যাংককের মাঝ আকাশে, মেঘের ওপরে। আর দেখুন, পেঁজা তুলোর মতো মেঘগুলোকে দেখতে কি অপূর্ব লাগছে। মনে হচ্ছে যদি একটু হাত দিয়ে ছুঁতে পেতাম, কি ভালোই নাই হতো। এবার আমরা এখান থেকে 1.5 ঘন্টা জার্নি করে যাব পাটায়া। ওখানে 4 দিন থাকবো, তারপরে ব্যাংককে আসবো। আর তারপরে আমরা ব্যাংককে 2 দিন থাকবো। তো আজকে আমরা সোজা যাব পাটায়া। আর এখন আমাদেরকে হাসবেন্ডের এক খুব পরিচিত ট্যাক্সি ড্রাইভার আছেন, তো উনি আমাদেরকে আনতে আসবেন। আর সবাইকে বলে রাখি, কেউ যদি আসতে চান তো এয়ারপোর্টের মধ্যে গাড়ি বুক করবেন না, অনেক বেশি চার্জ করে। এয়ারপোর্টের বাইরে থেকে ক্যাব বুক করলে অনেক কম পড়ে। যেমন আমরা এয়ারপোর্টে সার্চ করে দেখছিলাম কত পড়বে ক্যাব বুক করতে, তো বলা হলো 2200 ভাত পড়বে। আর বাইরেতেও আমরা দেখেছিলাম, তো ওখানে বলা হয়েছিল 1800 ভাত পড়বে। তো বলুন, 400 ভাতের ফারাক, মানে আমাদের ইন্ডিয়ার পয়সাতে 1000 টাকা কম।
কিন্তু যিনি আমাদেরকে আনতে আসছেন উনি আবার 1500 ভাত নেবেন বলেছেন। বলুন, কোথায় এয়ারপোর্টের ভেতরে 2200 ভাত আর কোথায় 1500 ভাত, মানে 700 ভাতের ফারাক, মানে আমাদের ইন্ডিয়ার পয়সাতে 1700 টাকা কম। যাই হোক, খিদে পেয়েছিল তো খেতে এসেছিলাম এই দোকানে। তো এখানে এরা দেখছি ভূত সেজেছে হ্যালোউইনের জন্য। যাই হোক, হাজব্যান্ডের ওই চেনা পরিচিত বন্ধু চলে এসেছে আমাদেরকে আনতে। আর ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।